হ্যালো স্টুডেন্ট, প্রত্যেক ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বেস কোশ্চেনের পক্ষ থেকে। আচ্ছা, প্রত্যেক ভাই বোন এসে গেছো তো? এসে গেছো হ্যাঁ বলে জানো। কারা জয়েন আছো দেখি, নামগুলো সব দেখি একটু। কারা জয়েন আছো গো, নাম বলো ফটফট করে কমেন্টে নাম বলো। যারা যারা জয়েন আছো একটু কমেন্টে নাম বলো। প্রত্যেককে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আজকে এই ক্লাসটা যেটা শুরু করব না, একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এরকম ক্লাস হয়তো ইউটিউবে কেউ করেছে কিনা জানি না। তোমরা ইউটিউবে তো প্রচুর এমসিকিউ ক্লাস দেখো, যদিও অনেক ক্লাস হেল্পফুল থাকে, বাট কিছু কিছু ক্লাস যেগুলো হয়তো পরীক্ষায় প্রশ্ন কমন আসবে না সেরকম প্রশ্নও থাকে। বাট আজকের এই ক্লাসটা এই জন্যই করানো, তোমরা এত এমসিকিউর মাঝে ডুবে থেকে মেন টপিক পড়তে ভুলে যাচ্ছ। তো আজকে সেই মেন টপিকগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে, এবং যেখান থেকে অলরেডি 2024-এ প্রশ্ন আসবে। আর যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রয়োজন আছে, দেখো নিচের দিকে একটা সাবস্ক্রাইব বাটন আছে, দেখতে পাচ্ছ? নিচের দিকে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, আর সাথে ওই পাশের বেলটা একটু নাড়িয়ে দিয়ে দিও, ঠিক আছে? পাশের ঘন্টাটা একটু ক্লিক করে অল করে দিয়েছো, মানে একটু বাজিয়ে দাও ঘন্টাটা, ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষার ঘন্টাও বেজে গেছে, আর সেই জন্য বেশ গুরুত্বপূর্ণ ক্লাস আনতে হবে, তো তাই জন্য বলছি ঘন্টা বাজিয়ে দাও। ঘন্টা বাজালে তোমার কাছে মেন ক্লাসগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, অলরেডি 2024-এর আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2024-এ আসবে, 2024-এর প্রশ্ন তো হাতে পাইনি, ঠিক আছে? 2024-এর যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে করিয়ে দেওয়া হবে, মানে সেই টপিক রিলেটেড বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়ে দেবে, সাথে 2021-এর প্রশ্নের সলিউশন হবে। আর প্রত্যেকে যেমন প্রতিদিনকার কমেন্টের নাম লেখো, ঠিক আছে? কারোর নাম ধরা হলো বন্দনা, কারোর নাম ধরা হলো সহেলি, কারোর নাম ধরা হলো মঞ্জুষা, কারোর নাম ধরা হলো সিপ্রা। তো সেরকম নামগুলো লিখে নিচের টাইটেলটা লিখবে। ধরো কারণ সিপ্রা হয়, লিখে দিলে সিপ্রা মণ্ডল। লেখার পর কত পেয়েছি আমি? 20 পেয়েছি। কতর মধ্যে? 25-এর মধ্যে। আমি 30 পেয়েছি। কত? 40-র মধ্যে 30 পেয়েছি। এরকমভাবে প্রত্যেকে নাম্বারগুলো লিখে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকে কমেন্টে যেমন অ্যান্সার জানো, 1-এর দাগের এ, 2-এর দাগের বি, 3-এর দাগের সি, এরকম করে অ্যান্সার জানাবে। চলো, খুব সোজা ক্লাস আছে, ঠিক আছে? খুব সোজা ক্লাস, আজকে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের এই ক্লাসটা করলে দেখবে 2024-এ নার্সিং তোমার মানে মনের মতো দৌড়াতে শুরু করবে যে স্যার সত্যিই তো হেল্পফুল ক্লাস ছিল। চলো, প্রথম প্রশ্নের দিকে নজর দাও। অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? চলো, টাইম শুরু করে দিচ্ছি। যে ঘড়ি চলে এসছে, যে ঘড়ি দেখতে হচ্ছে, ঘড়ির বক্স, এটা হচ্ছে ঘড়ি। কোনো আজকে ঘড়িতে কোনো শব্দ নেই টিক করে, ঠিক আছে? বুঝে নিতে হবে ঘড়ি চলছে। দেখো, অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। পার্থেনিয়াম রয়েছে, মোটর গাছ রয়েছে, সুন্দরী রয়েছে, ক্যাকটাস রয়েছে। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? চলো ঘড়িটা শুরু করে দিই। চলো, টাইম শুরু হচ্ছে এখন। ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো প্রত্যেকে, কেউ বসে থাকবে না। ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো। কি অ্যান্সার হবে? ক্যাকটাস। এবার এই প্রশ্নটা কোত্থেকে এসছে? ক্লাস 10-এর অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে। আমরা প্রায়শই দেখি যে অভিব্যক্তি বা অভিযোজন চ্যাপ্টারটা একটা এমনই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই রে, এমন টানা হয়ে গেল লাইনটা, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, আমি ভালো করে লিখে দিচ্ছি। এই অভিযোজন বা অভিব্যক্তি চ্যাপ্টারটার এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে খুব ভালো প্রশ্ন দেয় প্রতি বছর। এই দেখো না, আজকেই যে প্রশ্নটা করছে, এখানে দেখো 3-4টা প্রশ্ন দিয়েছে, এক্ষুনি দেখাবো সব প্রশ্নগুলো। তো তোমরা এখান থেকে 3 থেকে 4টে প্রশ্ন বা 2টো প্রশ্ন অবশ্যই কমন পাবে, এবং আজকের এই ভিডিওটা ফলো করলে এখান থেকে 2টো প্রশ্ন কোনোভাবেই তোমাদের বাদ যাবে না। কী কী প্রশ্ন হবে বলে দেবো। প্রথম দেখো, আমি এটা নিয়ে আলোচনা করি। তোমরা প্রত্যেকে কি সুন্দরবন ঘুরতে গিয়েছিলে? সুন্দরবনে কী গাছ দেখা যায়? সুন্দরবন তো একদম সমুদ্রের ধারে, নাকি? সমুদ্রের মোহনায় না? দেখো, সমুদ্রের মোহনায় বিশেষ করে এই সুন্দরী গাছগুলো জন্মায়। আমরা প্রথমে সুন্দরী গাছ নিয়ে কথা বলি। সুন্দরী গাছগুলো জন্মায়। এবার সুন্দরী গাছের মূল মাটির তলা দিয়ে যায় কি? না। কিন্তু অন্যান্য গাছের মূল মাটির তলা দিয়ে যায়। আম গাছের মূল, জাম গাছের মূল, যে কোনো গাছের মূল দেখবে মাটির তলা দিয়ে যায়। কারণটা কি? তারা তো আর লবণ মাটিতে জন্মায়নি। কিন্তু সুন্দরী গাছ নামে সুন্দরী হলে কি হবে? যে বর পেয়েছে সেই বর কিন্তু রোজ কি করে? ড্রিঙ্ক করে আসে, এবং রোজ তাকে মারধর করে। তাহলে নামে সুন্দরী হলে কাজে তার যে হাজব্যান্ড জুটেছে না, সে খুব তাকে অত্যাচার করছে, তাই তো? তাহলে আমার সেরকম সুন্দরী হয় লাভ নেই, ব্যাপারটা হচ্ছে সেটাই। ঠিক তেমনি সুন্দরী গাছ নামে সুন্দরী হলে কি হবে? এর কপালটা না খুব খারাপ। এ জন্মেছে কোথায় জানো? লবণাম্বু উদ্ভিদ। তার লবণাক্ত মাটিতে জন্মেছে। না অত্যাচার তো সহ্য করতে হবে। যেখানে সবাই তার হাজব্যান্ডের ভালোবাসা পাচ্ছে, সেখানে কি হচ্ছে? এ মাটির তলা দিয়ে মূল নিয়েতেই পারছে না। এ কি করছে? তাই মাটির ওপর দিয়ে মূলগুলোকে তুলে দিচ্ছে। কারণটা কি? এর হাজব্যান্ড একে ভালোবাসে না তো, তাই অক্সিজেনটা কি করতে হবে? অক্সিজেনটা নিচ্ছে সে মুক্ত বাতাস থেকে, তার জন্য এখন সে হাত বাড়াচ্ছে।
কোন দিকে? দূর, এখানে থাকবো না, আমার হাজব্যান্ড আমাকে মারধর করে, দেখি বাইরে কোনো ভালো ছেলে পাওয়া যায় নাকি, দেখি কোনো আর ভালো ছেলে আছে কিনা, দূর, একে বিয়ে করেই ভুল করলাম, সরকারি চাকরি থেকে বিয়ে করেছিলাম, এখন তো মারধর করছে আমাকে, ধ্যাট ভুল হয়ে গেছে। ঠিক তেমনই জন্মে পোস্তাচ্ছে লবণাম্বু মাটিতে, ঠিক আছে? তাই তারা কি করলো না, মূলগুলোকে বার করে দিল ওপরের দিকে, ঠিক আছে, খোলা আকাশে বের করে দিল, খোলা আকাশে বলতে আকাশে না, মানে মাটির দিকে, মাটির উপরের দিকে বের করে দিল, ঠিক আছে। এবং বাতাস থেকে কী করছে, মুক্ত অক্সিজেনটাকে কালেক্ট করছে, মুক্ত অক্সিজেনটাকে সংগ্রহ করে শ্বাসকার্য চালাচ্ছে। এই মূলগুলোকে আমরা বলছি কি মূল? শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কার দেখা যায়? সুন্দরী কাছে। তাহলে এখানে তো নিশ্চয়ই আমাকে বলেছে যে পর্ণকাণ্ড, এখানে তো কাণ্ডের কোনো অভিযোজন ঘটেনি, অভিযোজনটা ঘটেছে কার? অভিযোজন ঘটেছে হচ্ছে কার গো? সুন্দরী গাছের মূলের অভিযোজন ঘটেছে, আমাকে বলেছে কাণ্ড। এবার চলো, ক্যাকটাস গাছ, ক্যাকটাস গাছ জন্মেছেই কাঁটা নিয়ে, কি আর বলবো, ফণিমনসা কাঁটা নিয়ে জন্মেছে, গায়ে ছোটো ছোটো কাঁটা, কি আর হবে? একে তো সেই যেতে হবে খারাপ জায়গাতেই, ঠিক আছে। সুন্দরী গাছ যদি দেখতে সুন্দরী হয়ে, নামে সুন্দরী যদি লবণ মাটি পায়, তাহলে এ তো আবার কাঁটা নিয়েই জন্মেছে, এর তো রূপই নেই, তাহলে এ কী করবে? এই চলে গেছে একদম শুষ্ক মরুভূমিতে, ঠিক আছে, শুষ্ক মরুভূমিতে। সেই মরুভূমিতে না আছে বাতাস সঠিকভাবে, ঠিক আছে, শুধু আছে বাতাস, মানে শীতল বাতাস নাই, মানে গরম বাতাসটা বয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস নেই আর কি, মানে গরম বাতাস বইছে, উষ্ণ আবহাওয়া, জল নেই, তাহলে কি হবে? এদের দেহে তো এবার জল লাগতে হবে, তাহলে এর হাজব্যান্ডের রোজগার নেই, তাহলে একে নিজেকে রোজগার করতে হবে, ঠিক আছে। তাই মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 2000 টাকা করে, সেই 2000 টাকাটা কী করছে? এ কালেক্ট করে নিচ্ছে এবং 2000 টাকাটা জমিয়ে সংসার চালাচ্ছে। ঠিক তেমনই এরা কি করে, যেহেতু জলটা কম পায়, তাই এরা জলটাকে সংরক্ষণ করার অভিযোজন দেখা যায়, তাই জল সংরক্ষণের অভিযোজন দেখা যায়, তাই জন্য এদের কাণ্ডগুলো পাতায় রূপান্তরিত হয়েছে এবং এই পাতার মধ্যে এরা কী করছে? জলটাকে সংরক্ষণ করে রাখছে। এই যে পাতা, এই যে কাণ্ডটা যে পাতায় রূপান্তরিত হচ্ছে, এই ঘটনাটা কি বলছে? কি পর্ণকাণ্ড। এবং রসালো, মানে কাণ্ডটা রসালো পাতায় রূপান্তরিত এবং খুব মোটা হয়ে যায়, যেটাকে আমরা পর্ণকাণ্ড বলি, ঠিক আছে। নেক্সট আসো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। আরে লাইক করো না কেন? আচ্ছা, এটা তাহলে ক্যাকটাস হলো, ঠিক আছে, আগেরটা ক্যাকটাস হলো। নেক্সট প্রশ্ন, 2 দাগের প্রশ্ন বলেছে, দেখো, যে নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? হাইগ্রোফিলা রয়েছে, ওয়াটার চেস্টনাট রয়েছে, স্যালভিয়া রয়েছে, অ্যাবিসিনিয়া রয়েছে। দেখো, হাইগ্রোফিলা মানে হচ্ছে কুলেখাড়া, ঠিক আছে। তোমরা কমেন্টে অ্যান্সার করো, আমি টাইম শুরু করছি এখানেতে। চলো, টাইম শুরু হয়ে গেছে, ঠিক আছে, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, কমেন্ট অ্যান্সার করে, কিন্তু দেরি করবে না, ঠিক আছে, কমেন্ট অ্যান্সার করো। আচ্ছা, অ্যান্সার দিয়েছো, যে তত তাড়াতাড়ি পারবে কমেন্টে 1 দাগের এ, 2 দাগের বি করে লিখে যাও না বাবা, লিখতে কি দেরি হয়? তোমরা ভাবো ওএমআর দিচ্ছে, এটা ওএমআর, টাইম আমার নষ্ট করা চলবে না, সেরকম সিরিয়াসলি হয়ে এখানে তো কমেন্ট করবে, ঠিক আছে। তার জন্য এটা এই ভিডিওগুলোর আয়োজন করা, নইলে তো এমনি শুধু বলতাম না, এত কিছু গলা ফাটাতাম না। তোমাদের এখানেই যেন একটা মনের মধ্যে একটা পাওয়ার তৈরি হয়ে যায়, মনে একটা জেদ তৈরি হয়ে যায় যে আমি এখানে অলরেডি ওএমআর সিটে বসে পরীক্ষা দিচ্ছি, ফটাফট করে লাইভে দিচ্ছি পরীক্ষা, অলরেডি এটা একটা ক্লাসরুম, ঠিক আছে, তোমাদেরকে গার্ড দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা ভেবে তোমরা এখানে আসবে যখন আমি গ্রুপে পড়া দেবো। আর যারা ফ্রি গ্রুপে জয়েন করোনি, আমাদের ফ্রি ব্যাচ রয়েছে, ফ্রি গ্রুপে জয়েন করার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে অবশ্যই ফ্রি গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে। নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? তাহলে হাইগ্রোফিলা বা কুলেখাড়া হবে কি? নো, হবে না। ওয়াটার চেস্টনাট, পানি ফল, এটাও হবে না। স্যালভিয়া মানে কি বলতো, ভুঁই তুলসী গাছ, এটাও হবে না। তাহলে কী হবে? আমার পড়ে থাকলো অ্যাবিসিনিয়া, কী আর হবে? এটাই হবে, অ্যাবিসিনিয়াটা হবে। এই লবণাম্বু মানেই কিন্তু ম্যানোগ্রোভ প্ল্যান্ট, ঠিক আছে, ওই সুন্দরী গাছ যেখানে জন্মায়, ওই একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, বলতে পারবে যে সুন্দরী এক প্রকার কি হ্যালোফাইটস নাকি হ্যালোফাইটস নাই? বলতে পারবে যে হ্যালোফাইটস কারা বলছো হ্যাঁ বলো, আর যারা বলছে হ্যালোফাইটস নেই তারা না বলো। কী গো, হ্যালোফাইটস কি? প্রত্যেকে বলো হ্যালোফাইটস তো, আচ্ছা ঠিক আছে, হ্যালোফাইটস। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, দুটি, এটা হচ্ছে, তাহলে এইটাও কিন্তু অভিযোজন থেকে, তাহলে অভিযোজন থেকে অলরেডি 2টো প্রশ্ন পেলে, তাহলে অভিযোজন থেকে 2টো প্রশ্ন পেলে, তাহলে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে এবছরও প্রশ্ন থাকবে, যেখান থেকে উটের লোহিত রক্তকণিকা নিয়ে প্রশ্ন থাকবে, ভালো করে খাতায় নোট করো, উটের লোহিত রক্তকণিকা, পায়রার অভিযোজন নিয়ে প্রশ্ন থাকবে, রুই মাছের পটকার অভিযোজন নিয়ে প্রশ্ন থাকবে, এবং শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন নিয়ে প্রশ্ন থাকবে। আর তোমার প্রশ্ন থাকবে হচ্ছে কি, বিভিন্ন প্রকার সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ অঙ্গ, কি থাকবে? সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ এবং তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং নিষ্ক্রিয় যে সমস্ত গ্রন্থির এক্সাম্পল, সব কিছু এই চ্যাপ্টার থেকে করবে, এবং সাথে মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো কেমন হয়, রাইট। তাহলে বলে দিলাম আজকের সাজেশন অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে, এগুলো ভালো করে নাও। এবং একটা প্রশ্ন
খুব কমন পাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি প্রশ্ন দিতে পারে বলে দিলাম, সেই টপিকগুলোকে ভালো করে পড়বে। 2 কি 3টে বই তোমরা ফলো করে পড়তে পারো, বা একটা বই কি ভালো করে পড়তে পারো, বা সহায়িকা হেল্প নিতে পারো, তাহলে খুব ভালো হয়। চলো, প্রথম প্রশ্ন রয়েছে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন, 2টি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটলে প্রথম অপত্যমাংশে কত শতাংশ লম্ব পাওয়া যায়? এই প্রশ্নটা কত থেকে এসেছে বুঝতে পারছো? এটা এসছে কত থেকে না, এটা এসছে আমাদের বংশগতি অধ্যায় থেকে। কত থেকে এসছে গো বন্ধুরা? বন্ধুরা বন্ধুরা না মানে বোনেরা আর কি। আচ্ছা চলো, বংশগতি অধ্যায় থেকে এসেছে। ঠিক আছে, দেখো এখানেতে আমরা যদি দেখি যে 2টি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্যমাংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে। তাহলে 2টো শঙ্কর লম্বা মটর গাছ নাও, তাহলে শঙ্কর, এই বড়টি মানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, বড়টি ছোটটি মানে হচ্ছে শঙ্কর বৈশিষ্ট্য, ছোটটি মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে খাতায় লিখে নাও, বড়টি মানে কি প্রকট, বড়টি ছোটটি মানে হচ্ছে শঙ্কর লম্বা বোঝায়, আর ছোটটি মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বোঝায়। ঠিক আছে, এবার আমাকে বলেছে দুটোই শঙ্কর লম্বা, তার মানে আমাকে দুটো বড়টি এইটা নিতে, আমাকে দুটো এটা নিতে, তাহলে বড়টি ছোটটি নিয়ে আমরা ক্রস ঘটাবো। দেখো বলে দিয়েছে অলরেডি, 2টি শঙ্কর লম্বা মটর গাছ। ভালো করে দেখো, এখানটা এটাই বলেছে যে 2টোই শঙ্কর লম্বা মটর গাছ। তাহলে আমরা কি করবো, এখানে লিখবো, ভালো করে লিখবো কি, বড়টি ছোটটি, আর কি লিখবো বড়টি। তোমরা আচ্ছা তার আগে তোমরা অ্যান্সারটা দাও, কমেন্টে অ্যান্সার দাও। নাও টাইম শুরু হচ্ছে এখন, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো। অ্যান্সার দিয়েছো? আচ্ছা চলো, এবার আমি বলি যে কী হবে। আমি এখানে ক্রসটা ঘটাই, শঙ্কর লম্বা মটর গাছ যেহেতু বলেছিলাম, এখানে কী হবে, বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি। নাও এখান থেকে এবার ক্রস ঘটে, এখান থেকে বড়টি একটা আসবে, এখান থেকে ছোটটি একটা আসবে, এখান থেকে বড়টি একটা আসবে, এখান থেকে ছোটটি একটা আসবে। এবার এই বড়টির সঙ্গে এই বড়টিকে গুণ করলে এখানে কি লিখবো আমি, বড়টি হলো। তারপর আমরা এখান থেকে কি লিখবো না, তারপর লিখবো দেখো এই বড়টি এই ছোটটি, কি লিখবো বড়টি ছোটটি। তারপর এই ছোটটি এই বড়টি, কি লিখবো বড়টি ছোটটি। তারপর এই ছোটটি কি লিখবো ছোটটি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? গুণ করে ফেললাম, এই বড়টির সঙ্গে এই বড়টি ছোটটিকে একবার, আর এই ছোটটির সঙ্গে এই বড়টিকে একবার, এই ছোটটিকে একবার। তাহলে এই বড়টির সঙ্গে যদি আমি এই বড়টিকে গুণ করি, বড় হাতে 2টো টি পাচ্ছি, তাই তো? ভালো করে একবার দেখে নাও, যারা বুঝতে না পারলে ফটাফট করে দেখে নাও, বড়টি ছোটটি ইন্টু বড়টি ছোটটি, ক্রস ঘটাও, কি হবে, এই বড়টির সঙ্গে কি করবে, এই বড়টিকে গুণ করে দাও, কি হবে বড়টি। এই বড়টির সঙ্গে ছোটটিকে গুণ করো, কি লিখবো বড়টি ছোটটি। এই ছোটটির সঙ্গে এই বড়টিকে গুণ করো, কি হবে বড়টি ছোটটি। এই ছোটটির সঙ্গে ছোটটিকে গুণ করলে ছোটটি হয়ে গেল। এবার তোমরা ভালো করে গুনতে থাকো, যেখানে টোটাল কতগুলো লম্বা পেয়েছি। টোটাল যদি 100 ধরি, তাহলে এটা হচ্ছে 25% হবে, 25 লম্বা, এ 25 লম্বা, এ 25 লম্বা, তাহলে 25 × 3 = 75, 75% লম্বা আর 25% খর্ব। আমাকে অ্যান্সার কী চেয়েছে দেখো, 75% লম্বা 25% খর্ব। আমাকে অ্যান্সারটা কী চেয়েছে আমি দেখে নিই, চলো 3 নম্বর প্রশ্নে বলেছে 2টি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং কত শতাংশ খর্ব মটর গাছ, মানে কত শতাংশ লম্বা এবং কত শতাংশ খর্ব মটর গাছ উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কী হবে বলো, 75% হচ্ছে লম্বা এবং 25% হচ্ছে খর্ব। তাহলে এখানে অ্যান্সার সি হচ্ছে রাইট। কী হবে, সিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে বংশগতি চ্যাপ্টার থেকে এরকম যে কোনোই প্রশ্ন দিক না কেন, তোমাদেরকে যদি বলে দেওয়া থাকে, ভালো কোশ্চেন এখান থেকে কেমন প্রশ্ন, তোমাকে তো বলে দিল যে দুটোই মানে প্রকট লম্বা। প্রকট মানে যদি বলে 2টো প্রকট লম্বা, বা তোমাকে হয়তো বললো প্রকট লম্বা এবং প্রচ্ছন্ন বেটের মধ্যে ক্রস ঘটাও, দিয়ে কত পার্সেন্ট তোমার লম্বা হচ্ছে বা কত পার্সেন্ট বেটে হচ্ছে এটা ঘটাও। তখন তুমি কী করবে, প্রকট মানে তুমি বুঝতে হচ্ছে বড়টি, প্রচ্ছন্ন মানে ছোটটি, এই দুটোর ক্রস ঘটিয়ে দাও, ক্রস ঘটিয়ে তোমার যেটা হবে সেটা তুমি অ্যান্সার করবে। তাহলে এরকম চেকার বোর্ড কিন্তু দিতে পারে। এখান থেকে কিন্তু আমরা ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাতগুলো আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এখন এখান থেকে আমরা কতগুলো পেয়েছিলাম বলো তো, বড়টি ছোটটি ক্রস ঘটিয়ে দেখো আমরা পেয়েছিলাম 3, মানে 3টে লম্বা বৈশিষ্ট্য 1, 3:1। 3 মানে কি, এই 3টে হচ্ছে ফিনোটাইপ, মানে বাহ্যিক লম্বা আমরা 3টে দেখতে পেয়েছি, তার জন্য 3, আর বাহ্যিক বেটে দেখতে পেয়েছি একটা, তাই জন্য বললাম 3:1। আর যদি আমরা ওখান থেকে বলি যে কতগুলো জিনোটাইপ পাচ্ছে, কমেন্টে অ্যান্সার দিয়ে যাও তো দেখি কতগুলো জিনোটাইপ পাচ্ছে। দেখবে জিনোটাইপ পাচ্ছে, আমরা কি পেয়েছিলাম বড়টি ছোটটি, তাহলে জিনগুলোকে আমরা দেখি কটা সেম জিন রয়েছে। দেখো এখানে এই বড়টি একটাই সেম জিন, তাহলে এখানে লিখবো 1, বড়টি ছোটটি 2টো, তাহলে কি লিখবো 2, ছোটটি একটা, তাহলে 1:2:1। তাহলে এই অনুপাতগুলো আমরা কীভাবে পাই বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমরা অনুপাতগুলো পাই। রাইট, বলছে ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, পত্র কণ্টক রয়েছে, শাখা কণ্টক রয়েছে, সূচাল উপাঙ্গ রয়েছে এবং পর্ণবিন্দু রয়েছে। কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো?
ফণিমনসার পাতা এই চ্যাপ্টার থেকে অলরেডি কিন্তু সাজেশন দিয়েছি কোনগুলো পড়তে হবে, যারা দেখোনি ভিডিওটা স্কিপ করে একবার দেখে নাও আগে। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক, শাখাকণ্টক, সূচালো উপাঙ্গ নাকি পর্ণবিন্দু? কি অ্যান্সার হবে বলো, কি অ্যান্সার হবে গো? ফণিমনসার পাতা কিসে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক। চলো আমি টাইমটা শুরু করছি, ঠিক আছে? টাইম স্টার্ট, নাও অ্যান্সার করো। ফণিমনসার পাতা কিসে রূপান্তরিত হয়েছে বলো, এবার বলো। আচ্ছা অ্যান্সার দিয়েছ, কি অ্যান্সার হবে? তাহলে ফণিমনসার এই যে পাতাটা ব্যাপার, এটা কি হবে বলতো? এটা হচ্ছে পত্রকণ্টক। কি হবে? পত্রকণ্টকে কিন্তু রূপান্তরিত হয়েছে, মনে থাকবে। কিসে রূপান্তরিত হয়েছে গো? পত্রকণ্টক। যারা পারলে না অবশ্যই দেখে নাও, এটা হচ্ছে পত্রকণ্টক অ্যান্সার হবে, ঠিক আছে? পর্ণবিন্দু কিন্তু হবে না, এর পাতা, পরিবর্তিত পাতাকে বলে পত্রকণ্টক, আর পরিবর্তিত কাণ্ডকে কি বলে? পর্ণকাণ্ড। তাহলে যদি বলছো কাণ্ড তাহলে তো পর্ণকাণ্ড, যদি বলতো পাতা তার মানে কি? পত্রকণ্টক। তাহলে পাতা হয়েছে পত্রকণ্টকে, ক্যাকটাস বা ফণিমনসা বা ঘৃতকুমারী বা বাজবরণ প্রত্যেকেরই বলছি, প্রত্যেকে কিন্তু পত্রকণ্টকে রূপান্তরিত হয়, কাঁটাগুলো এবং এই পাতাগুলো, এবং কাণ্ডটা হচ্ছে পর্ণকাণ্ডতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্নে চলে এসো। নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? ভালো করে প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? 2021 এই প্রশ্নটা এসেছিল, তার মানে এই প্রশ্নগুলো করা খুব ইম্পর্টেন্ট। বলো এখনো যদি না বলতে পারো, সুন্দরী আছে, ক্যাকটাস আছে, পদ্ম আছে, তুলসী আছে, কোনটা নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? ভালো করে দেখো, অ্যান্সার দাও। চলো টাইম শুরু করে দিয়েছি, ঘড়ি চলছে না, ফটাফট অ্যান্সার দাও। প্রত্যেকে কমেন্ট করো, খুব তাড়াতাড়ি কমেন্ট করো, বাবা পরীক্ষার হলে অ্যান্সার দিচ্ছি এটা। আচ্ছা এই অ্যান্সারটা একটু তোমাদের তো জটিল লাগতে পারে। দেখো নিমজ্জিত পত্ররন্ধ্র সর্বদা দেখা যায় জিরোফাইট উদ্ভিদগুলোর। এই একটু আগে বলে দিলাম, দেখো একই প্রশ্ন কিন্তু আবার দুটো সেম অ্যান্সার দিয়েছে, প্রশ্নটা আলাদা কিন্তু অ্যান্সারটা সেম। এটা কার দেখা যায় না? জিরোফাইট উদ্ভিদ। তাহলে জিরোফাইট উদ্ভিদ আমরা প্রত্যেকেই মাত্র বললাম, কে না? ক্যাকটাস একটি জিরোফাইট উদ্ভিদ। এই ক্যাকটাসে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়, এবং এই ক্যাকটাস কোথায় জন্মায়? মরুভূমিতে জন্মায়, এবং মরুভূমিতে জলের অভাব থাকে, তাই তো? জলের অভাব থাকে, এবং জলের অভাব থাকার জন্য এদেরকে কি করতে হয়? জলের জন্য এদের পত্ররন্ধ্রটা নিমজ্জিত টাইপের হয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ক্যাকটাস হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 6 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি, এটাও দেখো বংশগতি। তাহলে আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো পেলাম প্রতিটা পেয়েছি বংশগতি থেকে, আর কত থেকে না? অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে। সেই দুটো চ্যাপ্টার এখন চলে যাচ্ছে, আবার দিয়েছে বংশগতি, কারণ চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর দেখো এখানে বলছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? তাহলে টোটাল 4টা অপশন আছে, চলো টাইম শুরু করে দিচ্ছি। আর চলো ঘড়ি শুরু হয়ে গেছে, চাও ফটাফট করে অ্যান্সার করো, প্রত্যেক কমেন্ট বক্সে অ্যান্সার দাও, অ্যান্সার দাও, স্টপ। আচ্ছা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছ তোমরা। হিমোফিলিয়া রোগটা সর্বদা মনে রাখবে, দেখো প্রথমত অটোজোমাল রোগ কিন্তু হিমোফিলিয়া নয়। থ্যালাসেমিয়া হলে অটোজোমাল রোগ বলতে পারতাম, ঠিক আছে? এটা কিন্তু নন জেনেটিক রোগ আমি বলতে পারবো না। কি বললাম? নন জেনেটিক রোগও বলতে পারবো না, এবং ওয়াই লিঙ্কটের সঙ্গে এর কোনো কানেকশন নেই। এটা যেহেতু আমাদের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে সেটা আমরা কি বলতে পারি? এটা আমাদের সম্পর্ক হচ্ছে এক্স লিঙ্কের সাথে। তোমরা এবার এখান থেকে দেখো যে প্রশ্নগুলো এবছর করবে তোমরা, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এবং অলরেডি সমস্ত প্রকার সেক্স ক্রোমোজোম ঘটিত রোগগুলো, টার্নার সিনড্রোম, ক্লাইনোফেল্টার সিনড্রোম, এগুলোও কিন্তু ভালো করে করে যাবে। তার সাথে তোমাদের যে বর্ণান্ধতা রয়েছে, বর্ণান্ধতাটা কী ঘটিত রোগ, থ্যালাসেমিয়াটা কী ঘটিত রোগ, এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে এখান থেকে করে যাবে। কিন্তু এবছর এই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? খাতায় দাগ নিয়ে নাও প্রত্যেকে, যে আমরা কী কী প্রশ্ন করব। তাহলে অটোজোমাল ঘটিত রোগ করব, সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ করব, তারপর হচ্ছে আমরা বিভিন্ন প্রকার যে টার্নার সিনড্রোম রয়েছে, ক্লাইনোফেল্টার সিনড্রোম রয়েছে, এদের ক্রোমোজোম সংখ্যা, এগুলো এখান থেকে আমরা ভালো করে করে যাব। তারপরে এবিও রক্ত ব্লাড গ্রুপটা ভালো করে করে যাব, বোম্বাই ফিনোটাইপ ভালো করে করে যাব, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে বর্ণান্ধতা, অর্থাৎ লাল বর্ণ চিনতে না পারলে, নীল বর্ণ চিনতে না পারলে, তারপর তোমার সবুজ বর্ণ চিনতে না পারলে কোনটাকে কি বলে, এগুলো আমরা ভালো করে অবশ্যই পড়ে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে রাইট অ্যান্সার কি হলো না? হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? হিমোফিলিয়া সর্বত হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সটে চলো, তাহলে এটা আমরা দাগ মেরে দিই, এটা হচ্ছে এক্স লিঙ্কড ঘটিত রোগ, ঠিক আছে? চলো দাগ মেরে দিয়েছি। নেক্সট প্রশ্নে তোমরা চলে এসো, নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি? চোখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে চোখ থেকে প্রশ্ন। বলেছে দেখো নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি? টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ এখানেতে, টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ, কী কী রয়েছে দেখে নাও। প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন না বুঝতে পারলে ফোনের কোয়ালিটি একটু বাড়িয়ে নেবে। ফোনের কোয়ালিটি বাড়াতে পারো তো তোমরা, ফোনের কোয়ালিটি বাড়িয়ে নেবে। টোটাল 4টা অপশন রয়েছে, অ্যাকুয়াস হিউমার রয়েছে, ভিট্রিয়াস হিউমার রয়েছে, লেন্থ রয়েছে, কর্নিয়া রয়েছে। রাইট অ্যান্সার কী হবে? চোখ থেকে কিন্তু এবছর গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। নিচের কোন মাধ্যমটির
প্রতিসারাঙ্ক সব থেকে বেশি ক্লাস 10-এর চোখ চ্যাপ্টার, চোখ ভালো করে পড়ে যাবে, চোখ থেকে যা কিছু রয়েছে, চোখের সমস্ত উপাদান, চোখের সমস্ত যে অংশগুলো রয়েছে প্রতিটা অংশের কাজ প্রত্যেকে ভালো করে যাবে, ঠিক আছে। চোখের যে রোগগুলো আছে এখান থেকে প্রশ্ন আসবে, ভালো করে টপিকগুলো বললাম, কান খুলে শুনলেছো তো প্রত্যেকে। তাহলে আমাকে বলছে যে এখানেতে কোনটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি, কার প্রতিসারাঙ্ক সব থেকে বেশি হবে গো? না আমরা টাইম শুরু করে দিই, তোমরা অ্যান্সার দাও। চলো টাইম শুরু হয়ে গেছে, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে এখানেতে লেন্সের প্রতিসারাঙ্ক হচ্ছে সব থেকে বেশি। অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার এবং কর্নিয়া তিনটেকে ভালো করে পড়ে নেবে। কর্নিয়ার কী কাজ, ঠিক আছে, ভিট্রাস হিউমারের কী কাজ, তারপর হচ্ছে অ্যাকুয়াস হিউমারের কাজ কী, এবং লেন্সের কী কাজ। লেন্সের কাজটা করবে, লেন্সের কাজ কী বলো তো? লেন্সের প্রধান কাজ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটানো, এবং সিলিয়ারি বডি এবং সাসপেন্সরি লিগামেন্ট কী করে? লেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে। এবং এই লেন্স কিন্তু বক্রতার যে হ্রাস বৃদ্ধি ঘটায় সেটা লেন্স ঘটায়, কিন্তু একে সাহায্য করে কে? না সিলিয়ারি পেশি, যারা লেন্সটাকে ধরে রেখেছে। মানে দেখো কেমনভাবে থাকে না, যে এটা হচ্ছে লেন্সটা ঠিক এরকম দেখতে, একে ধরে আছে সিলিয়ারি পেশি, ঠিক আছে, আর কি সাসপেন্সরি লিগামেন্ট এরকম করে ধরা আছে লেন্সটাকে। এই লেন্সের মাধ্যমে আলোটা ঢুকে, লেন্সের মধ্যে আলোটা ঢুকে কোথায় যায় গো? না এইভাবে কোথায় যায়? এটা হচ্ছে আমাদের রেটিনা। লেন্সের আলোটা ঢুকে এরকম ঠিক রেটিনা এসে পড়ে। এই রেটিনার এই জায়গাটাই যেখানটায় করে প্রতিবিম্ব গঠিত হয় না সেটাকে বলে অন্ধবিন্দু, আর যেখানটায় করে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। অন্ধবিন্দুতে কিন্তু কোনোদিন প্রতিবিম্ব গঠন হবে না, মনে রাখবে, ঠিক আছে। এটা আলোক সুবেদী স্তর নয়, এটা কিন্তু আলোক সুবেদী স্তর নয়, তাই এখানে কিন্তু কোনোদিনই কী হবে না? প্রতিবিম্ব গঠিত হবে না, ঠিক আছে। তাহলে তোমরা বলো তো প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? না পিতবিন্দুতে আমাদের প্রতিবিম্বটা গঠিত হবে, কারণ পিতবিন্দুটা হচ্ছে কি আলোক সুবেদী স্তর। তাহলে আলোক সুবেদী স্তর হচ্ছে পিতবিন্দু, যেখানে তো অলরেডি প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু অন্ধবিন্দু অর্থাৎ যেটা আলোক সুবেদী স্তর নয়, সেখানে কোনোদিন কিন্তু আমাদের কী হবে? প্রতিবিম্ব গঠিত হবে না, রাইট। তাহলে নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি গো? না সব থেকে বেশি হচ্ছে লেন্সের প্রতিসারাঙ্ক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর বলছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? এটা কোন টপিকের উপর প্রশ্ন, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের রয়েছে যে কোষ চক্রের যে ভাগগুলো রয়েছে, মনে আছে ইন্টারফেজ, তারপরে হচ্ছে আমাদের মাইটোটিক পেজ। ইন্টারফেজ মাইটোটিক পেজের যে 4টে ভাগ, কি আগেও আমি পড়িয়েছি, মাইটোটিক পেজের 4টে ভাগ, একটা করলে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টে ভাগ রয়েছে কিন্তু। চলো টাইম শুরু করে দিচ্ছি, অ্যান্সার করার পর থেকে। ক্লাসটা কতটা বুঝাচ্ছি দেখতে পাচ্ছি, এরকমভাবে কিন্তু বুঝে তোমাদেরকেও বাড়িতে পড়তে হবে, যে একটা টপিকের সঙ্গে একটা রিলেটেড। শুধু স্যার এমসিকিউ দিন আর আমি এমসিকিউ করে পাস করবো এই আশায় থাকলে চলবে না, আমাদেরকে বুঝতে হবে। আর আমি কিন্তু যখনই পড়াই বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি। তাহলে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের জল শোষিত হয়? এখানে রাইট অ্যান্সার কী হবে? টেলোফেজ রয়েছে, অ্যানাফেজ রয়েছে, মেটাফেজ রয়েছে, প্রফেজ রয়েছে। তাহলে তোমরা কী করবে? এই চ্যাপ্টার থেকে যে কোষচক্রটা ভালো করে পড়বে, এবং কোষচক্রের কোন দফাটার কত সময় লাগে, মানে প্রফেজের জন্য কত সময়, মেটাফেজের জন্য কত সময়, আমি আগেও ক্লাস করিয়েছি, আমার ক্লাসগুলো দেখলেই হেল্প পেয়ে যাবে। আমাদের ক্লাসের একটা প্লেলিস্ট আমি বানিয়ে দেবো, প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো তোমরা প্রত্যেকে প্রতিটা ক্লাস করে নাও, তোমাকে আর চিন্তা করতে হবে না। জিএনএমে অন্তত বায়োলজি অর্থাৎ যারা লাইফ সায়েন্স নিয়ে চিন্তা করছো সেই চিন্তা থেকে অন্তত মুক্ত হবে। অর্থাৎ সুন্দরভাবে বুঝিয়ে করিয়েছি। এই টপিকগুলো করলেই তোমরা খাতা যদি লিখে নাও, পরীক্ষার আগে খাতাটা পড়ে গেলেই তোমরা পাস করে যাবে, ঠিক আছে। অন্তত তোমাদেরকে লাইফ সায়েন্স নিয়ে এত ভাবনা চিন্তা করতে হবে না, আর বইয়ে কোথায় কী পড়বে এটাও খুঁজতে হবে না, ওই ক্লাসগুলো দিয়ে করে নাও, ঠিক আছে। তাহলে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম জল শোষিত করে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছি আমরা, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ এবং হচ্ছে প্রফেজ। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে গো? কোনটা রাইট অ্যান্সার হবে? তোমরা অ্যান্সার করে দিয়েছো। আচ্ছা, এবার আমরা জেনে নেব এই প্রফেজ দশা। এই প্রফেজ দশাটা হচ্ছে প্রথম শুরু হয়, তারপর শুরু হয় কি মেটাফেজ দশা, তারপর শুরু হয় কি অ্যানাফেজ দশা, এবং সব থেকে শেষে যেটা শুরু হয় সেটা হচ্ছে টেলোফেজ দশা। এই টেলোফেজ দশাতে কী হয় জানো? এই টেলোফেজ দশাতে কী হয় না, এই টেলোফেজ দশাতে নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় পর্দা যেগুলো ছিল সেগুলো আবার নতুন করে তৈরি হয়, ঠিক আছে, এবং ক্রোমোজোমের জল শোষিত হতে থাকে। তাহলে টেলোফেজ দশায় কী হয়? ক্রোমোজোমের জল শোষিত হয়। তাহলে রাইট অ্যান্সার কী হলো এখানেতে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কী হবে? টেলোফেজ, ঠিক আছে। আচ্ছা, অ্যানাফেজে কী ঘটে, মেটাফেজে কী ঘটে, প্রফেজে কী ঘটে? যদি পড়ে থাকো নিচের কমেন্টে পয়েন্ট টু পয়েন্ট লিখে জানাবে। প্রফেজে কী ঘটে, মেটাফেজে কী ঘটে, আর অ্যানাফেজে কী ঘটে? পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকে আজকে পড়ে আসবে, বইটা আমি পড়া দিলাম, পড়েছে কমেন্টে জানাবে, আমি কমেন্ট চেক করবো, ঠিক আছে। প্রত্যেকে পড়ে আসবে, যারা পড়নি প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ প্রত্যেকে পড়ে আসো,
ঠিক আছে, প্রত্যেকে পড়েছে আমাকে কমেন্টে জানাও। এটা বইয়েতে রয়েছে, বইয়ের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারে রয়েছে, কোষচক্রে রয়েছে, খুঁজে বার করে পড়বে। ঠিক আছে, এত কিছু বলে দিলাম, এবার নিজেরা পড়ে আসবে। তারপর দেখো প্রশ্নে বলেছে নিচের কোনটি পেশাগত অসুস্থতা? নাও 4টা অপশন পাচ্ছ, অ্যাসবেস্টোসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, হেপাটাইটিস, ম্যালেরিয়া। কি আছে অপশানে? কি আছে গো? 4টা অপশন দেওয়া আছে তোমাদেরকে, কি অ্যান্সার হবে? প্রত্যেকে কমেন্ট করো, ফটাফট করে কমেন্ট করো। কোনটি পেশাগত অসুস্থতা? কোনটা পেশাগত অসুস্থ হবে? পেশাগত দেখো হেপাটাইটিস, ম্যালেরিয়া, এগুলো অলরেডি কিন্তু একটা রোগ। ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি একটা রোগ যেগুলো কোনো পেশার সঙ্গে যুক্ত নয়। মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। হেপাটাইটিসটা তোমার কি সংক্রমণ জাতীয় রোগ, মানে ছোঁয়াচে টাইপের আর কি হেপাটাইটিস। আর এখানে দেখো অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টোসিস রোগটা কাদের দেখা যায়? কাদের দেখা যায়? যারা হচ্ছে অ্যাসবেস্টর খনিতে যারা কাজ করে, তাই তো তাদের দেখা যায়। অ্যাসবেস্টর যারা তৈরি করে বা যারা এই শ্রমিকগুলো, তাদের এই অ্যাসবেস্টোসিস রোগটা দেখা যায়। তাদের ফুসফুসাতে না ওই অ্যাসবেস্টরের যে ধুলো বা গুঁড়ো, এগুলো কিন্তু তাদের ফুসফুসে জমা হয় এবং সর্বদা কাশির সৃষ্টি করে। ঠিক আছে, এবং এটা খুব একটা মারাত্মক রোগ, অলরেডি যক্ষার মতো ঠিক রক্ত পড়তে পারে। তো এই রোগটা হচ্ছে অ্যাসবেস্টোসিস, এটা কিন্তু পেশাগত অসুস্থতা। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এখান থেকে। তাহলে তোমরা প্রত্যেকে এই পেশাগত অসুস্থতাটা ভালো করে করবে। এটা অলরেডি একদম ক্লাস, তোমরা দেখবে ক্লাস 10-তেই পাবে। এটা ক্লাস 10 একদম শেষ দিকে, অলরেডি সবই বেশিরভাগই ক্লাস 10 থেকে যেহেতু দিয়েছে এগুলো। 2021-এর প্রশ্নটা খুব সোজা ছিল। ঠিক আছে, ক্লাস 10-এর একদম চলে যাবে চিকিৎসা এবং আরোগ্য বলে একটা জায়গা আছে, পরিবেশ তার সম্পদ সংরক্ষণে। ঠিক আছে, অ্যাজমার কারণ, ব্রঙ্কাইটিসের কারণ, ফুসফুসে ক্যান্সারের কারণ, মুখে ক্যান্সারের কারণ, এই রোগগুলো ভালো করে পড়ে রাখবে, কারণ এই রোগগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর জীববৈচিত্র্যের গুরুত্বটা ভালো করে পড়ে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। বাস্তুতন্ত্র খুব ভালো করে পড়বে, এখান থেকেও প্রশ্ন আসবে। ডিসপ্লিয়া কি? ডিসপ্লিয়া কি জানো? কেউ জানো কি ডিসপ্লিয়া কি? যদি না জেনে থাকো জেনে নাও। ডিসপ্লিয়া হচ্ছে ফুসফুসের বায়ু চলাচল যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন তাকে আমরা ডিসপ্লিয়া বলি। তখন শ্বাসক্রিয়াটা আমাদের কাছে অস্বস্তিকর মনে হয় বা যন্ত্রণাদায়ক মনে হয়। ঠিক আছে, মানে ফুসফুসে আমাদের একটা বায়ু চলাচল ঘটছে, তো আমাদের ফুসফুস রয়েছে বা লাংস রয়েছে, ধরো সেই লাংসে কী হচ্ছে গো? ধর লাংসগুলো রয়েছে এখানেতে, সেই লাংস বা ফুসফুসে কী হচ্ছে? সর্বদা বায়ু চলাচল হচ্ছে, তো এখানে বায়ু যাওয়া আসা করছে। এই বায়ু চলাচলটা যখন অতিরিক্ত বা অস্বস্তিকর অবস্থা বা যখন যন্ত্রণার সৃষ্টি করে, তখন তাকে আমরা বলছি কি ডিসপ্লিয়া। কারণ স্বাভাবিকের থেকে যদি বায়ু চলাচলটা বেশি হয়, তখন আমাদের ফুসফুস কী হয়? খুব কষ্ট বোধ করে, তখন আমাদের অস্বস্তিকর একটা যন্ত্রণা হতে শুরু করে ফুসফুসে, যাকে আমরা কি বলছি? ডিসপ্লিয়া। কি বলছি? ডিসপ্লিয়া। তাহলে আজকে অনেকগুলো নতুন নামের সঙ্গে পরিচয় হয় তোমরা। নেক্সট প্রশ্ন বলেছে থিবেসিয়ান কোপাটিকা যে রক্তনালীর মুখে থাকে। থিবেসিয়ান কোপাটিকা যে রক্তনালীর মুখে থাকে তা হলো ফুসফুসীয় ধমনী। কমেন্ট অ্যান্সার করো, চলো টাইম শুরু করে দিই, তোমরা তা করতে করতে কমেন্ট অ্যান্সার করো, নেক্সট টাইম বলে দিচ্ছি। ফটাফট কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। কেউ বসে থাকছো কেন তোমরা? কী গো, ক্লাস করতেছে বসে কেন? কমেন্ট করতে কি হয়? নাকি কমেন্ট করলে টাকা লেগে যাবে? হ্যাঁ, নাকি কমেন্ট করলে আমি কোটিপতি হয়ে যাবো? কী হবে? এমন কি ঘটে যায়? কমেন্ট তোমরা করো না। কমেন্ট করে তোমাদের একটা নিজের মধ্যে একটা মানসিক জোর আসবে যে হ্যাঁ আমি পারছি কি পারছি না, তাই তো? চলো শুরু করে দিয়েছি। থিবেসিয়ান কোপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটা হলো ফুসফুসীয় ধমনী, করোনারি সাইনাস। তারপর দেখো রয়েছে করোনারি ধমনী নাকি ফুসফুসীয় শিরা। কী হবে বলো এখানে অ্যান্সারটা? বলো ফটাফট কমেন্ট করো। আচ্ছা চলো আমি এবার অ্যান্সার বলে দিই, এটা কি রাইট অ্যান্সার হবে। এটা যেটা হবে সেটা হচ্ছে কি করোনারি সাইনাস। কোথায় থাকে? থিবেসিয়ান কোপাটিকা সর্বদা কোথায় থাকে গো? না, থিবেসিয়ান কোপাটিকা থাকে হচ্ছে করোনারি সাইনাসের মধ্যে। ঠিক আছে, করোনারি সাইনাসের মুখে থাকে। হয়েছে? প্রত্যেকের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হয়েছে তো? আচ্ছা, এবার দেখো তোমরা এখান থেকে হৃৎপিণ্ডের সব কিছু ভালো করে পড়ে আসবে, প্রত্যেকের মনে থাকবে। এই জায়গাগুলো তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে পড়াবে। যেমন কী কী পড়বে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন তোমরা এখানে পড়বে যে অর্ধচন্দ্রাকৃতি কোপাটিকা কোথায় থাকে কোথায় থাকে না, ভালো করে শুনে নাও। অর্ধচন্দ্রাকৃতি কোপাটিকা কোথায় থাকে কোথায় থাকে না। তারপর হচ্ছে ধমনী গহ্বরের ব্যাস ছোট হয় নাকি শিরা গহ্বরের ব্যাস ছোট হয়, ভালো করে শুনে নাও। ধমনী গহ্বরের ব্যাস ছোট হয় নাকি শিরা গহ্বরের ব্যাস ছোট হয়। তারপর তোমরা দেখো যে আর্টেরিয়াল বা শাখা ধমনী, এটা কি? আর্টেরিয়াল বা শাখা ধমনী কি? এপিকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম কি? করোনারি ফালকাস কি? ইন্টারভেন্ট্রিকুলার সালসি এটা কি? ঠিক আছে, তারপর তোমার হচ্ছে পেরিকার্ডিয়াল তরল কোথায় থাকে? ভিসেরাল পেরিকার্ডিয়াম কি? প্যারাইটাল পেরিকার্ডিয়াম কি? এগুলো সব কিন্তু ভালো করে পড়াবে। রাইট, প্রত্যেকের মনে থাকবে, এগুলো কিন্তু প্রত্যেকে খুব ভালো করে তোমরা অবশ্যই পড়াবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন রয়েছে রিজার্ভ পেসমেকারটি হলো এফএ নোড, এভি নোড,
হিজেরবান্ডিন নাকি পারকিনজি তন্তু? চলো টাইম শুরু করছে এখন। প্রত্যেকে কমেন্ট করো, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দাও এরকম ক্লাস পাওয়ার জন্য। দেখছো আজকে কত সুন্দর বুঝে বুঝে পড়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? রিজার্ভ পেসমেকার সর্বদা হবে কোনটা? এভি নোড। কী হবে? এভি নোড। মনে থাকবে প্রত্যেকের যে রিজার্ভ পেসমেকারটি হলো এভি নোড। এই প্রশ্নটা হয়তো এবছর রিপিট হতে পারে, প্রত্যেকে খেয়াল রাখো। এই যে এই প্রশ্নটা, এই এভি নোড, ঠিক আছে, যেটা বললাম রিজার্ভ পেসমেকারটি হলো কি? এভি নোড। এই প্রশ্নটা কিন্তু এবছর কমন হতে পারে। খাতায় একদম ভালো করে প্রত্যেকে নোট ডাউন করে রাখো। এটা কিন্তু ক্লাস 9-এর হৃৎপিণ্ডেরই চ্যাপ্টার। কি বললাম? এটা কিন্তু ক্লাস তোমাদের যে 9, সেই 9-এর হৃৎপিণ্ডের চ্যাপ্টার। আচ্ছা, এখান থেকে এবার জানবে যে এসএ নোডটা কি? এসএ নোড কোনটা? এসএ নোড হচ্ছে যারা হৃৎপিণ্ডের ছন্দ নিরামক বা হৃৎপিণ্ডের যারা ছন্দ নিরামক বা পেসমেকার যেটাকে আমরা বলছি, সেই পেসমেকারটা রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। আর এসএ নোড হচ্ছে শুধুমাত্র পেসমেকার। রিজার্ভ পেসমেকার হলে এভি নোড, আর শুধু যদি পেসমেকার বলতে হচ্ছে পেসমেকার কোনটা, তাহলে হতো কি? তাহলে হতো এসএ নোড। প্রত্যেকের আছে ক্লিয়ার? কী গো, প্রত্যেক আছে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন আমরা চলে এসো। তাহলে এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে নেবে। হৃৎপিণ্ডের যে কাজ টাজগুলো রয়েছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে লসিকার যে কাজ টাজগুলো রয়েছে, সংবহন তন্ত্রটা, হৃৎপিণ্ডটা আর রক্তটা ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে। আমি নামগুলো বলে দিলাম, টপিকগুলো বলে দিলাম, খুব ভালো করে কিন্তু এগুলো পড়বে। আর ফোরামেন ওভেলা কি? কেউ বলতে পারবে ফোরামেন ওভেলা কি? কেউ বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাও। আর একটা ব্যাপার জানাবে যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে? কোন প্রকোষ্ঠে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে? এটাকে বলতে পারবে? কমেন্টে জানাও কোন প্রকোষ্ঠে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। আর ফোরামেন ওভেলাটা কি? দেখি কে কে কমেন্টে বলতে পারো দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখা বলেছে 12 নম্বর প্রশ্ন। আজকে আমরা টোটাল 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করে নেবো এখানেতে, খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো, কারণ আর টাইমটা নেই। দেখা যাক কতগুলো করতে পারি, ততগুলোই করে যাব, ঠিক আছে? চলো, বলছে যে বাফারের কাজ কি? বাফারের কাজ কি? টোটাল 4টা অপশন দিতে হবে। চলো আমি টাইম শুরু করি, তোমরা অ্যান্সার করো। নাও অ্যান্সার করো প্রত্যেকে, ফটাফট করে কমেন্ট করো, টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, বাফারের কাজ হচ্ছে কি? না, বাফারের কাজ হচ্ছে যে আমাদের পিএইচ পরিবর্তনে বাধা দেয়া। কী করে? না, বাফারের কাজ হচ্ছে পিএইচ পরিবর্তনে কিন্তু বাধা দেয়া। এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? বাফারের কাজ কি? পিএইচ পরিবর্তনে বাধা দেয়া। নেক্সট প্রশ্ন বলছে দেখো, আয়োডিনের প্রভাবে কোন বর্ণে পরিবর্তিত হয়? মানে আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? ভালো করে প্রশ্নটা পড়ো। আয়োডিনের প্রভাবে শ্বেতসার অর্থাৎ শ্বেতসারটা কোন বর্ণে পরিবর্তিত হচ্ছে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, নীলাভ কালো, লাল রয়েছে, সবুজ রয়েছে, বর্ণহীন রয়েছে, ঠিক আছে? কি বললাম? আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? এখানে টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, নীলাভ কালো রয়েছে, লাল রয়েছে, সবুজ রয়েছে, বর্ণহীন রয়েছে। এখানে কি অ্যান্সার হবে দেখি, কে বলতে পারো? এটা একটু খেয়াল করবে, যদি আয়োডিন আমি প্রবেশ করাই তাহলে শ্বেতসার সর্বদা নীলাভ কালো বর্ণে পরিবর্তিত হয়। কি হয়? না, নীলাভ কালো বর্ণে পরিবর্তিত হয়। খেয়াল থাকে প্রত্যেকে, যে আয়োডিনের প্রভাবে শ্বেতসার সর্বদা কিন্তু নীলাভ কালো বর্ণে পরিবর্তিত হয়। প্রত্যেকের মনে থাকবে তো? কি গো, প্রত্যেকের মনে থাকবে এই প্রশ্নের অ্যান্সারটা? এটা কিন্তু একটু একটু জটিল টাইপের প্রশ্ন তোমাদের মনে হচ্ছে, যে আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত, এটা কিন্তু মনে রাখবে যে নীলাভ কালো বর্ণে পরিবর্তিত হয়। প্রত্যেকের মনে থাকবে তো? চলো আমরা তারপরে নেক্সট প্রশ্নে চলে আসবো। 14 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 15 নম্বর প্রশ্নে। বলছে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? একটা ভাবনা চিন্তা করে প্রত্যেকে অ্যান্সারটা দাও। আচ্ছা, আমরা একটা বাদ চলে গেল। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন আমাদের বাদ চলে গেছে। বলছে কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? দূষিত ইউরিয়া কোন উপাদানের ভাঙনের ফলে উৎপন্ন হয়? আচ্ছা, এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? চিনি তো কোনো দিন হবে না, তাই তো? চিনি তো কোনো দিনই হবে না, তাহলে চিনিটা আমরা প্রথমেই ক্যান্সেল করে দিচ্ছি। তোমরা কমেন্ট করো, চিনিটা আমরা প্রথমেই ক্যান্সেল করে দিচ্ছি, চিনিটা আমাদের বাদ চলে গেল। আচ্ছা, ফ্যাট কী হবে? না, ফ্যাটও কিন্তু হবে না। আচ্ছা, শর্করা? না, এটা শর্করা হবে না, এটা সর্বদা হবে কি? প্রোটিন। কী হবে? না, প্রোটিন ভাঙনের ফলে কী হয়? না, দূষিত ইউরিয়াটা উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে কোন উপাদানের ভাঙনের ফলে ইউরিয়া উৎপন্ন হয়? মনে থাকবে কি হবে? না, প্রোটিনের ভাঙনের ফলে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে? প্রত্যেকের ক্লিয়ার? 15 নম্বর প্রশ্নে আসো। 15 নম্বর বলছে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? 15 নম্বর প্রশ্ন দেখো, এটা কি অ্যান্সার হবে? ভালো করে বলেছে দেখো, কারো সাহায্য কিন্তু নেবে না। যখন আমরা রেণু উৎপাদন করবো কিন্তু সাহায্য লাগবে, অঙ্গজননও সাহায্য লাগবে, ঠিক আছে?
অন্য কারো সাহায্য কিন্তু লাগবে, এগুলোতে কিন্তু অবশ্যই সাহায্য লাগবে। নিষেকে তো অবশ্যই লাগবে, দুটো গ্যামেট লাগবে। অযৌন জননে তুমি দেখো একটা জীব কী হয়, নিজেই ভেঙে যেতে পারে। দেখো এতে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপর সাইটোপ্লাজমটা বিভাজিত হয় এবং দুটো বিভাজিত কী করে দুটো অপত্য জীব সৃষ্টি করে। তার মানে দেখো এখানে যেটা রাইট অ্যান্সার হচ্ছে অযৌন জনন। অযৌন জননে একটা স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য তৈরি করতে পারে। ঠিক আছে, তোমরা দেখবে যখন নিষেক ঘটে তখন কিন্তু গ্যামেট রেণু উৎপাদন মানে অনেকগুলো রেণু বিভাজন হয়। অঙ্গজ জনন মানে তো অবশ্যই বুঝতেই পারছো, বিশেষ করে উদ্ভিদের অঙ্গজ জনন ঘটে, তাই তো সেক্ষেত্রে কিন্তু দুটো গাছের সাহায্য লাগবে বা ডাল চেঁচে একটা সঙ্গে অপরটা লাগাতে হয়, এরকম ঘটনাগুলো ঘটে, মানে অঙ্গের সাহায্য জনন। কিন্তু অযৌন জনন মানে কি বলতো, যেখানে একটা জীবই থাকবে, যেই জীবটা অলরেডি দুটো জীব তৈরি করতে পারবে, কিংবা ভেঙে গিয়ে দুটো জীব কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে, অযৌন জনন। নেক্সট প্রশ্ন বলেছে এ বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে। আচ্ছা, এটা একটা সূত্র আছে, কি সূত্র বলতো, তুমি দেখবা এখানেতে কটা আলাদা টাইপের আছে। ঠিক আছে, ধরো এটাও কিন্তু বংশগতির প্রশ্ন, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু বংশগতির প্রশ্ন এবং আগেরটা ছিল প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, ওই অযৌন জননের প্রশ্ন ছিল আগেরটা। ঠিক আছে, জনন চ্যাপ্টারের প্রশ্ন ছিল আগেরটা। জনন থেকে সমস্ত রকমের প্রশ্নগুলো ক্লিয়ার করে করবো, অঙ্গজ জনন, অযৌন জনন, তারপর হচ্ছে তোমার গ্রাফটিং, তারপর তোমার যে শাখা কলম, জোর কলম, ওগুলো ভালো করে করবে, দাওয়া কলম, এই ব্যাপারগুলো ভালো করে করে নেবো ওখান থেকে। ঠিক আছে, বলতে ভুলে গেছিলাম। এবার দেখো 16 নম্বর প্রশ্ন এসেছে, এ বড় হাতের এ এবং ছোট হাতের এ এবং বড় হাতের বি এবং ছোট হাতের বি, এখান থেকে কত ধরনের গ্যামেটটা তৈরি হতে পারে। এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে। এখান থেকে তোমরা একটা সূত্র মনে রাখবে, আমি বলে দিচ্ছি। দেখো এ বড় হাতের বি ছোট হাতের বি, এরকম তোমরা দেখো, তোমরা একটা সূত্র মনে রাখবে যে এখানেতে টোটাল কটা সেম রয়েছে। আমরা দেখো যদি দেখি বিটা কিন্তু সেম রয়েছে, কিন্তু তার আগে এটা একটা বড় হাতের এ রয়েছে, একটা ছোট হাতের এ রয়েছে, একটা দেখো বড় হাতের এ রয়েছে, একটা ছোট হাতের এ রয়েছে। তাহলে সূত্রটা হবে দেখো 2 টু দি পাওয়ার, যেটা আলাদা রয়েছে, যদি দেখো আলাদা রয়েছে তাহলে কি করবে বলো তো, তাহলে কি করবে তোমরা মাথায় এন এর জায়গায় 1 দেবে। যদি দেখো যে একটা আলাদা রয়েছে তাহলে একটা আলাদা থাকার জন্য মাথায় 1, তাহলে এখানে কি হবে 2 ধরনের গ্যামেটই হবে। কিন্তু এখানে যদি তোমার দেখতে যে এরকম আছে, ধরো বড় হাতের এ রয়েছে, ছোট হাতের এ রয়েছে, বড় হাতের বি রয়েছে, ছোট হাতের বি রয়েছে, তখন তোমরা কি হতে বলো তো 2 টু দি পাওয়ার 2, কারণ দেখো ছোট হাতের রয়েছে। যদি দুটোই আলাদা থাকে তাহলে কিন্তু আলাদাটা এখানে আমরা দেখবো আলাদাটা কটা রয়েছে। দেখো এখানে কিন্তু একটা আলাদা ছিল, কারণ দুটো এ, একটা বড় হাত একটা ছোট হাতে, তার মানে আলাদা একটা জায়গায় আলাদা রয়েছে, তাই জন্য আমরা 2 এর মাথায় 1 করলাম। যদি দুটো জায়গায় এখানে আলাদা, তাহলে আমরা 2 এর মাথায় 2 করে কটা গ্যামেট হতো, 4টে গ্যামেট হতো। ক্লিয়ার করতে পারলাম? তাহলে তোমাকে আমি দিচ্ছি, তোমরা এটা বের করো তো, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের সি, ছোট হাতের সি, এটা থেকে কটা হবে। তোমরা দেখো এখানে কিন্তু এটা আলাদা, এটা আলাদা, এটা কিন্তু সেম, তাহলে 2 এর মাথায় কী হবে 2 টু দি পাওয়ার 2, কারণ 2 এন এর জায়গায় 2 হলে 4ই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুলস। প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছো? নেক্সট প্রশ্নে চলে এসো। অম্লবৃষ্টিতে মূল উপাদান কি থাকে? গ্যামেট বার করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু গ্যামেট বার করতে দেয়। আর একটাও ব্যাপার আছে, তোমরা এভাবেও গ্যামেটটা, কিন্তু এটা খুব বড় প্রক্রিয়া। ঠিক আছে, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, এখান থেকে তোমরা যদি বার করতে চাও, দেখো এখান থেকে একটা বি গ্যামেট পাওয়া যাবে, কিন্তু এটা খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে, বুঝতে পারছো? মানে এটা একটা না খুব জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে গ্যামেট বের করাটা। ঠিক আছে, তার জন্য আমি কি বললাম, তোমাদেরকে এই সোজা প্রসেসটা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। কারণ এখানে দেখবে কি পাওয়া যাবে বলো তো, এ বড় হাতের বি পাবে একটা গ্যামেট, আর একটা ছোট হাতের এ, একটা বড় হাতের বি, দেখো দুটো আলাদা আলাদা গ্যামেট পাচ্ছ। তাহলে এটাও কিন্তু দুটো পাচ্ছ, এটা কিন্তু এভাবে পেতে পারো, কিন্তু এটা আমাদের বেশ প্রসেসটা অনেক বড় হয়ে যাবে। বলেছে দ্য মেন এলিমেন্টস অফ অ্যাসিড রেনার, অ্যাসিড বৃষ্টিতে মূল উপাদান কোনটি? তোমরা অ্যান্সার করো তো দেখি, অ্যাসিড বৃষ্টিতে মূল উপাদান কোনটি? দেখো অ্যাসিড বৃষ্টিতে আমরা সর্বদা জানি, এটাও কিন্তু ক্লাস 10-এর প্রশ্ন, ক্লাস 10-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লাস 10 এই চ্যাপ্টারটা তোমাদের রয়েছে। তো এটা তোমাদের কোনটা রাইট অ্যান্সার মনে হচ্ছে তোমরা আগে অ্যান্সার করো, দেন আমি তোমাদেরকে অ্যান্সারটা জানাবো যে অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান কোনগুলো। ফটাফট করে কমেন্ট করো, ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো, এবং কে কত মার্কস পাচ্ছ আজকে। এই 18টা কি 20টা করিয়ে দেবো, বাদ বাকিগুলো পরের দিন আবার নেক্সট প্রশ্নের সঙ্গে আমরা সলভ করাবো। চলো, এই দেরি করছো, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। আচ্ছা, এটা তোমাদের কিন্তু, এটাও কিন্তু দেখবে একটু সামান্য অভিব্যক্তি বিযোজন চ্যাপ্টার যদি দেখো, এখানে কিন্তু এটা তোমরা পেতে পারো, কিন্তু অভিব্যক্তি বিযোজনের প্রথম দিকে সম্ভবত তোমাদের এটা দিতে পারে। কি বললাম মনে থাকবে? এটা কিন্তু অভিব্যক্তি বিযোজনের প্রথম দিকে তোমাদের দিতে পারে, অথবা তোমরা যদি দেখো, অথবা তোমরা এক কাজ করতে পারো, পরিবেশ তার সম্পদ সংরক্ষণ চ্যাপ্টার জানো তো, ওখানে চলে যাবে, ওখানেও কিন্তু তোমাদের দেয়া থাকবে। ওখানে দেখবে অ্যাসিড বৃষ্টির কারণ, ফলাফল, তারপর তোমাদের এসপিএম কি, তারপর তোমাদের অ্যাসবেস্টস কারখানায় যেগুলো বলা ছিল, কার্বন কণার কারণে কী রোগ হয়, প্যানের কারণে কী রোগ হয়, ফুসফুসের যে রোগগুলো, ওই জায়গাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওই টপিকটা খুব ভালো করে করবে। আর একটা ব্যাপার হচ্ছে এমআইসি, এমআইসি এর পুরো নাম কি, বা এমআইসিটা কি, এমআইসি এর পুরো নাম কি কেউ জানো? জানলে কমেন্টে বলো। মিথাইল আইসোসায়ানেট বা মিগ গ্যাস, এই এমআইসিকে বলছে মিগ গ্যাস। ঠিক আছে, এই মিগ গ্যাসের জন্য ভোপালে না 2400 মানুষ মারা গেছিলো 1984 খ্রিস্টাব্দে। প্রচুর কনসেপ্ট প্রয়োজন এগুলো জানার জন্য, কারণ অলরেডি
ক্লাস 10-এর পুরো বইটা মুখস্থ রাখতে হবে, এটা এগুলো সব কিছু জানতে গেলে। অলরেডি ক্লাস 10-এরটা তোমরা পরিবেশ তার সম্পদ সংরক্ষণে, আর আমি একটা বইতে দেখেছিলাম ওটা তার একটু আগেটাই দিয়ে দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, এটা মেন টপিক হচ্ছে অম্লবৃষ্টির মূল উপাদান। সর্বদা মনে রাখবে যে এখানে H2SO4 এবং HNO3 এই দুটো কিন্তু মূল উপাদান, ঠিক আছে। H2SO4 এবং HNO3 এই দুটো কিন্তু মূল উপাদান। এরাই হচ্ছে কি করে, বৃষ্টি জলের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টিটা ঘটায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মি স্পেসি তৈরিতে সাহায্য করে। কি বলতে দেখো, নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মি স্পেসি তৈরিতে সাহায্য করে। এটা তোমরা দেখবে একটু, ওই পেশি যেগুলো তোমরা ওই একদম জীবনের প্রভাব যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, বা একদম ওই শেষ দিকটাই করে দেখতে পারো, তোমাদের যে ওই কঙ্কাল পেশি যেখানটাকে রয়েছে গো, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টারটা মনে আছে প্রত্যেকে? জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টারটা যখন খুলবে, ওখানে দেখবে রোটেশন, ফ্ল্যাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এগুলো দেওয়া আছে। এবার তোমাকে এখানে বলেছে পাইরিফর্মি স্পেসি নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মি স্পেসি সাহায্য করে, মানে কোন পদ্ধতিতে পাইরিফর্মি স্পেসি, মানে পাইরিফর্মি স্পেসিটা কোন পদ্ধতিতে সাহায্য করে। দেখো সর্বদা মনে রাখবে রোটেশন প্রক্রিয়ায় কিন্তু এই পাইরিফর্মি স্পেসি সাহায্য করে। কোন প্রক্রিয়ায়? রোটেশন প্রক্রিয়ায় পাইরিফর্মি স্পেসি সাহায্য করে, ঠিক আছে। পাইরিফর্মি স্পেসি কী করে? রোটেশন প্রক্রিয়ায় সাহায্য করে। আচ্ছা, JFM প্রজেক্ট কোথায় চালু হয়েছিল বলো তো দেখি? JFM প্রজেক্ট এটা কোথায় রয়েছে বলো তো? এটা একদম ক্লাস 10-এর শেষ চ্যাপ্টার চলে যাবে, পরিবেশ তার সম্পদ সংরক্ষণে একদম শেষ চ্যাপ্টারে চলে যাবে JFM, ঠিক আছে। আচ্ছা, কেউ কি জানো নাকি যে এই JFM নাম কি? যদি কেউ জেনে থাকো নিচের কমেন্টে জানাও। যদি কেউ জেনে থাকো JFM, এই JFM এর পুরো নাম কি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। এই JFMটা প্রথম কোথায় চালু হয়েছিল? এই JFMটা প্রথম কোথায় চালু হয়েছিল? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ রয়েছে, কেরালা রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, এবং রয়েছে কি না জম্মু রয়েছে। কোথায় হবে? কোথায় হবে? আচ্ছা, এটা হবে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। কোথায় হয়েছিল না পশ্চিমবঙ্গ হচ্ছে এই JFM প্রজেক্ট চালু হয়েছিল। আচ্ছা, এই যে JFM প্রজেক্টটা চালু হয়েছিল এটার প্রধান কারণ কি তোমরা কেউ জানো, যে কি কারণে এই JFM প্রজেক্টটা চালু হয়েছিল? যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবো আমাকে যে স্যার এই কারণে চালু হয়েছিল বা এর কারণগুলো এগুলো ছিল। দেখি কে বলতে পারো। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? 23টি ক্রোমোজোম কোথায় থাকে? স্পারমাটোগোনিয়া, সেকেন্ডারি উসাইট, ভ্রূণাণু নাকি উগোনিয়া? এটা কি হবে বলো তো দেখি? এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, এই 20 নম্বর প্রশ্নটা তোমরা নিজেরা বলবে অ্যান্সারটা, ঠিক আছে। আমি চেক করবো, প্রত্যেকে অ্যান্সার জানাও, আমি বলবো না এটা তোমাদের প্রত্যেকের জন্য দেওয়া রইলো, ঠিক আছে। আর কে কত মার্কস পাচ্ছ আজকে জানিয়ে যাও, ঠিক আছে। নেক্সট দিন আবার পরে একটা শিফট নিয়ে আলোচনা হবে, এবং আজকে যে প্রশ্নগুলো টাইম নেই আমার কাছে, যে প্রশ্নগুলো বাকি থাকলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। চলো আজকের মতো গুড বাই, প্রত্যেকে খুব ভালো থেকো। থ্যাংক ইউ প্রত্যেকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য। আর এই ক্রোমোজোম রিলেটেড কিন্তু ভালোভাবে প্রশ্ন করবে এখান থেকে। ডিম্বাণু, শুক্রাণুর গঠন, ডিম্বাণুর গঠন, ডিম্বাণুর পর্দাকে কি বলে, শুক্রাণুর অ্যাক্রোজোম কোথায় থাকে, অ্যাক্রোজোমের কাজ কি, সেন্টিওল কোথায় থাকে, এই প্রশ্নগুলো ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট দিন একটা লিস্ট করে দেবো, আজকে আর টাইম হচ্ছে না তোমার, নেক্সট দিন লিস্ট করবো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাও।